ফার্স্ট হেডলাইন্স, আমরা কি কি হেডলাইনের অধীনে আজকের এই ক্লাসটাতে আমরা শিখব সেটা প্রথমে যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে আমরা কি কি আলোচনা করব। সো ফার্স্ট ক্যাথেটার, মানে ক্যাথেটারটা কি জিনিস, ক্যাথেটারাইজেশন কাকে বলে, কিভাবে এটা করতে হয়, ক্যাথেটার টাইপ কত ধরনের থাকে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে একটা ক্যাথেটার করার জন্য, আমরা কখন করব ক্যাথেটার, ইন্ডিকেশনস, আমাকে কিছু প্রিকশন নিতে হবে, এটা একটা প্রসিডিউর আছে, এবং কখন ক্যাথেটার করা যাবে না, এবং ক্যাথেটার করলে কি কমপ্লিকেশনস হতে পারে। আর একটা কমন প্রবলেম হয় যে পেরি ক্যাথেটার লিকেজ, অর্থাৎ ইউরেথ্রাতে যে ক্যাথেটার থাকে এর সাইড দিয়ে অনেক সময় ইউরিন চলে আসে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক দিন ধরে, অনেক সময় মাসের পর মাস বা ইয়ার্স একটা ক্যাথেটার রাখতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের definition of urethral catheter. Urethral catheter is a hollow tube inserted into the urinary bladder through external urethra meatus for several causes. তাহলে এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, যে জিনিসটা আমরা ইউরেথ্রা দিয়ে ব্লাডারের মধ্যে দেওয়া হয় অনেক কারণেই। আমরা যদি আর একভাবে এটা আলোচনা করি তাহলে দেখব যে এটাকে কি বলা হচ্ছে, যে ক্যাথেটারাইজেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, কি জিনিসটা, ইনসারশন অফ দ্য হলো টিউব through the urethra into the bladder for removing urine. That means ব্লাডারের মধ্যে ইউরেথ্রা দিয়ে একটা টিউব দিচ্ছি ইউরিন বের করার জন্য, যে কোনো কারণে ইউরিন বের করার প্রয়োজন হতে পারে। তো এই টিউবটাকে বলা হয় ক্যাথেটার, এবং এই ক্যাথেটার করার প্রসিডিউরটাকে বলা হয় ক্যাথেটারাইজেশন। ইট ইজ অ্যান অ্যাসেপ্টিক প্রসিডিউর ফর হুইচ স্টেরাইল ইকুইপমেন্ট রিকোয়ার্ড। আমরা ক্যাথেটারাইজেশন অনেক সময় ওয়ার্ডে বা কেবিনে, বেড সাইড অথবা ওয়ার্ডের কোনো একটা এক্সামিনেশন রুমে করে থাকি। আমরা অনেক এক্সামিনেশনই করি, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করি, আদার্স পেরিনিয়াল অর আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ব্রেস্ট, থাইরয়েড এক্সামিনেশন ইত্যাদি করে থাকি। বাট ক্যাথেটারাইজেশন হলো অনলি প্রসিডিউর যেটার এটা ওয়ান টাইপ অফ প্রসিডিউর যেটা বেড সাইড করা যায়। এখানে অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করতে হয়, অন্য কিছুতে লাইক ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন তখন অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করতে হয় না। সো ক্যাথেটারের টাইপ, কি কি ধরনের ক্যাথেটার হতে পারে, এখানে যেটা দেখানো যাচ্ছে নাম্বার ওয়ানে যে ফলি ক্যাথেটার, এটা একটা ইনডুয়েলিং ক্যাথেটার। এখানে দুইটা চ্যানেল দেখা যাচ্ছে এবং এখানে একটা বেলুন ফুলানো আছে। দিস ইজ ক্যাথেটার টিপ, এবং টিপের কাছেই ক্যাথেটারে আইগুলো থাকে। বেলুন ফুলালে টিপ থেকে একটু প্রক্সিমালি, বা আমি যদি এদিক থেকে ধরি, এটাকে প্রক্সিমাল ধরি, তাহলে টিপ থেকে একটু ডিস্টালি, আর টিপটাকে যদি ডিস্টাল ধরি তাহলে বলবো যে টিপ থেকে একটু প্রক্সিমালি, হোয়াট এভার ইট ইজ, টিপ থেকে একটু দূরে এখানে এই বেলুনটা থাকে এবং এটা ফুলানো হয় এভাবে। এটাকে বলে ফলিস বেলুন ক্যাথেটার, এটা বাই চ্যানেল ক্যাথেটার। স্ট্রেট ক্যাথেটার আছে যার মধ্যে কোনো বেলুন থাকে না, এটা স্ট্রেট টিউব। কারণ এখানে তোমরা দেখো যে এখানে দুইটা চ্যানেল আছে আর এখানে কিন্তু একটাই চ্যানেল, এই যে এখানে কোনো বেলুন নাই। সো ইট ইজ এ স্ট্রেট ক্যাথেটার। এবং নাম্বার থ্রি, ট্রিপল লুমেন ক্যাথেটার অর থ্রি ট্রাই চ্যানেল ক্যাথেটার বলা হয়। এখানে দেখা যাচ্ছে একটা চ্যানেল, এটা অ্যাকচুয়ালি বেলুন চ্যানেল, এটা একটা চ্যানেল এবং দিস ইজ অ্যানাদার চ্যানেল, এবং এখানে বেলুন একই রকম থাকে। সো এটাকে বলে ইরিগেশন ক্যাথেটার, এই ট্রাই ক্যাথেটার কন্টিনিউয়াস ব্লাডার ইরিগেশনের জন্য, অথবা অনেক সময় আমরা মেডিসিন দেওয়ার জন্য ইউজ করতে পারি। সো দিস দ্য ইউরিন চ্যানেল, অ্যান্ড এটাকে বলে ইরিগেশন চ্যানেল। অ্যান্ড কার্ভ ক্যাথেটার থাকতে পারে, এ ধরনের কার্ভ ক্যাথেটার, এখানে পিকচার অনুসারে তার টিপটা একটু বাঁকানো থাকে। সো ফলিস সেলফ রিটেনিং ক্যাথেটার এখানে দেখা যাচ্ছে, ক্যাথেটারে বেলুন, দিস ইজ দ্য বেলুন, এটা ইনফ্লেট করা আছে, দিস দ্য টিপ, এখানে আসলে আইগুলো থাকে, এবং এই দিক দিয়ে এটা হল বেলুন চ্যানেল, সিরিঞ্জে করে ডিস্টিল ওয়াটার দেওয়া হয়, এবং দিস দ্য ইউরিন চ্যানেল, এদিক দিয়ে ইউরিন চ্যানেল ইউরিন ব্যাগে চলে আসে। এখানে যদি আর একটু দেখি আমরা, সো আমরা দেখতে পাবো যে দিস ইউরিন চ্যানেল, এটা ক্যাথেটার, এবং ক্যাথেটারটা এই যে বেলুন, দিস আ টিপ। ইন অ্যানাদার ওয়ে, অ্যানাদার পিকচার, এখানে দেখা যাচ্ছে বেলুনটা যখন প্রথমে ফুলানো হয় একটা সাইড একটু বেশি ফোলে,
পরে একটু বেশি ফুলালে তখন এটা পুরোটাই সার্কামফারেন্স হয়ে থাকে। এখানে ফলি ক্যাথেটার ইনসার্ট করা আছে, দেখা যাচ্ছে এখানে ব্লাডারের মধ্যে আছে বেলুনটা, এই ব্লাডার নেকে এভাবে থাকে বেলুন এবং ক্যাথেটার ইউরেথ্রা দিয়ে থাকে, এবং অনেক সময় এই ইউরিন ব্যাগ এভাবে পায়ের মধ্যে থাইতে অথবা এখানে কাপ মাসলের মধ্যে ফিক্স করে রাখা যেতে পারে। সো টাইপস অফ ক্যাথেটার: ফলি ক্যাথেটার, রবিনসনস ইন্টারমিটেন্ট ক্যাথেটার, টিউআরপি ক্যাথেটার। অ্যাকচুয়ালি টিউআরপি ক্যাথেটার ইজ ওয়ান টাইপ অফ ফলিস ক্যাথেটার। আমরা ফলিস ক্যাথেটার বলতে ফলিস বাইচানে ক্যাথেটার কি মেইনলি বুঝে থাকি, আর টিউআরপির জন্য বা যে কোনো ট্রান্সইউথ্রাল ডিসেকশনে লাইক ব্লাডার টিউমার অর হেমাচুরিয়া যদি হয় তখন ইরিগেশনের জন্য আমরা ট্রাইচানে ক্যাথেটার ইউজ করি, সেটাকে আসলে এখানে বলা হচ্ছে টিউআরপি ক্যাথেটার। আর ফলিস ক্যাথেটার বলতে আসলে মিস্টার ফলি, ইনি একজন বিজ্ঞানীর নাম, তিনি এই ক্যাথেটারটা আবিষ্কার করেছেন এবং তার নাম অনুসারেই এটা ফলিস ক্যাথেটার ধরা হয়। এবং এছাড়া কিছু ক্যাথেটার আছে যেগুলো হয়তো সিলিকন ক্যাথেটার লং টাইম ইউজ করা হয়, কার্ভ ক্যাথেটার থাকে, কন্ডম ক্যাথেটার অ্যান্ড সুপ্রাপিউবিক ক্যাথেটার। এখানে আমরা যদি পিকচারে দেখি, দিস আর দ্য কন্ডম ক্যাথেটার, যাদের বয়স্ক পেশেন্ট বা যে কোনো মেল পেশেন্টের ইনকন্টিনেন্স হলে এগুলো ইউজ করা হয় কন্ডম ক্যাথেটার। আর এগুলো সিঙ্গেল লুমেন ক্যাথেটার, এটা সিঙ্গেল লুমেন ক্যাথেটার, রবিনসন ক্যাথেটার। এটা সিলিকন ক্যাথেটার, এটা লং টাইম ইউজ করা যায়। কারণ কেন লং টাইম শর্ট টাইম, এখানে কথাটা আসবে যে নর্মাল যে ক্যাথেটার ফলিস ক্যাথেটার, সেই ক্যাথেটারগুলোতে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই ম্যাটেরিয়ালটা বেশি দিন একদম ইনফেকশনের চান্স বেশি থাকে। আর সিলিকন ক্যাথেটার যদি আমরা লং টাইম ইউজ করি তাহলে এটা ইনফেকশনের চান্স কম থাকে, এই কারণে লং টাইম ইউজ করা যায়। ইউজুয়ালি বলা হয় যে এটা 3 মান্থ পর্যন্ত আমরা ইউজ করতে পারি। আর নর্মাল যেগুলো ফলিস ক্যাথেটার বা ল্যাটেক্স ক্যাথেটার এগুলাকে আমরা 3 উইকস পর্যন্ত ইউজ করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হিয়ার ইজ সুপ্রাপিউবিক ক্যাথেটার। যদি ক্যাথেটার করা না সম্ভব হয় কোনো কারণে, তখন সুপ্রাপিউবিক রিজিয়নে ব্লাডারকে পাঞ্চার করে এটা ক্যাথেটার সেট করা যায়। সো ক্যাথেটারের সাইজ কি হতে পারে? ক্যাথেটারের সাইজটা ফ্রেঞ্চ দিয়ে হিসাব করা হয়। নর্মালি 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 0.33 মিলিমিটার অর 3 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, এভাবে ধরতে পারি। তো ক্যাথেটারের সাইজ অনুসারে 20 থেকে 24 ফ্রেঞ্চের ক্যাথেটার হেমাচুরিয়া ক্ষেত্রে, যাতে ক্লট ফর্মেশন না হয়, সে কারণে ব্লাডে ক্লট ফর্মেশন না হয় সেক্ষেত্রে, এবং বিশেষ করে ট্রান্সইউথাল সার্জারি লাইক ডিসেকশন অফ প্রোস্টেট অর ডিসেকশন ব্লাডার টিউমার, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এ ধরনের ক্যাথেটার ইউজ করে থাকি। তো 20 থেকে 20 আছে 22, 24 এ ধরনের এই সাইজের ক্যাথেটারগুলো ইউজ করা হয়। And then 16 to 18 French catheter. These are for normal adult male patient এর জন্য, and 14 to 16 French normal adult female. But actually আমরা 14ও মেলের ক্ষেত্রে দিতে পারি, এটা দেওয়া যায়, আবার 18ও ফিমেলের ক্ষেত্রে দিতে পারি। এটা আসলে অ্যাডাল্ট মেল ফিমেলে স্পেসিফিক ভেরিয়েশন নাই, বাট স্ট্যান্ডার্ড ইজ 16, উই ক্যান ইউজ 14, উই ক্যান ইউজ 18. 12 to 14 French catheter, অ্যাকচুয়ালি ইউরেথ্রাল স্ট্রাকচার এন্ড অ্যাডোলেসেন্ট। এখন ইউরেথ্রাল স্ট্রাকচারটা কি পরিমাণে, সামান্য ন্যারোয়িং যদি হয়ে থাকে দেন উই ক্যান, সামান্য ন্যারোয়িং হলে আমরা হয়তো 12 ফ্রেঞ্চ দিলাম, কখনো 10 ফ্রেঞ্চ আমরা দিতে পারি, কিন্তু একেবারে আরো বেশি ন্যারো হলে তখন তো ইউরেথ্রাল স্ট্রাকচারে এই ক্যাথেটার যাবে না। 10 to 12 ফ্রেঞ্চ প্রি-পিউবার্টাল চিলড্রেনের ক্ষেত্রে, and 6 to 8 French infant, 4 to 6 French newborn. And now the balloon size. আমরা ক্যাথেটারের সাইজ জানলাম, তেমনি বেলুনেরও সাইজ আছে, বেলুনের ক্যাপাসিটি। সাইজ বলতে বেলুনের ক্যাপাসিটি বোঝানো হয়। ইউজুয়ালি 10 মিলিলিটার বেলুনের ক্যাপাসিটি বলা হয়, যেগুলো অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে ইউজ করা হয় 14, 16, 18, দিস আর ইউজুয়ালি 10 মিলিলিটার স্টাইল ওয়াটার। আর স্পেসিফিক সার্জারির জন্য লাইক প্রোস্টেটিক সার্জারি, এক্ষেত্রে 30 মিলিলিটার আছে, কিছু কিছু 70 মিলিলিটারের ক্যাপাসিটি আছে। আর যে সমস্ত ক্যাথেটার আমরা একটু আগে দেখলাম যে 6 to 8 ফ্রেঞ্চ অর 4 to 6 ফ্রেঞ্চ, এক্ষেত্রে 3 মিলিলিটার, 7 মিলিমিটার, 5 মিলিমিটার এই ধরনের সাইজ ক্যাপাসিটি, এটা বেলুনের উপরই লেখা থাকে বা ক্যাথেটারের যে প্যাকেটের গায়ে লেখা থাকে সেই অনুসারে আমরা দিব বা বেলুন ইনফ্লেট করব। হিয়ার নেভার ফিল দ্য বেলুন, নেভার ফিল দ্য বেলুন উইথ স্যালাইন অর ট্যাপ ওয়াটার। কারণ স্যালাইনটা এটা একটা ক্রিস্টাল ফর্ম করতে পারে,
তো ক্রিস্টাল ফর্ম করলে যখন আমরা ক্যাথেটারটা আবার রিমুভ করব, তখন আমরা বেলুন চ্যানেল থেকে আমরা ওয়াটারটা বের করে ফেলি। তো স্যালাইন যদি ক্রিস্টাল ফর্ম করে তাহলে বেলুন চ্যানেলটা ব্লক করে দিবে, সেক্ষেত্রে আমরা এই ডিফ্লেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে ক্যাথেটারটা বলা হয় রিটেইন ক্যাথেটার, আটকে থাকবে, তখন আবার এটা খোলার জন্য অনেক ঝামেলা করতে হবে। আর ট্যাপ ওয়াটার দিলে যে কোনো কারণে বেলুনটা ফেটে যায়, তাহলে একটা ট্যাপ ওয়াটার তো স্টেরাইল না, তো ব্লাডের মধ্যে একটা আনস্টেরাইল কিছু ঢুকে গেল, ফরেন পার্টিকেল, সেক্ষেত্রে তার সিস্টাইটিস, ইনফেকশন আর কমপ্লিকেশন হতে পারে। সো ট্রাই টু অ্যাভয়েড দিস। এবং এয়ারও দেওয়া যাবে না, বিকজ এয়ার থাকলে এটা ফ্লোটিং হয়ে থাকবে এবং এটা প্রিভেনশন করবে ড্রেনেজের জন্য। সো আমরা ইউজ করব স্টেরাইল ওয়াটার, ডিস্টিল ওয়াটার। সো বেলুন সাইজ depends on size of the catheter and retain over the catheter, but can be inflated double than the normal retain capacity. অর্থাৎ আমি যে কথা বললাম একটু আগে, যে ক্যাথেটারের প্যাকেটের উপরে লেখা থাকে তার ক্যাথেটারের সাইজ কত এবং বেলুনের ক্যাপাসিটি কত। যদি কোনো একটা 14 ফ্রেন্স বা 16 ফ্রেন্সের ক্যাথেটার কোনো অ্যাডাল্ট মেল আর ফিমেলে আমরা ক্যাথেটার করব, সেক্ষেত্রে ক্যাপাসিটি লেখা থাকে 10 সিসি। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে, যে 10 সিসি লেখা থাকলেও সেখানে যদি আমরা ডাবল দিই, দ্যাট ইজ 20 সিসি, তাহলেও এই বেলুনটা ফাটবে না। তার ক্যাপাসিটি, নর্মাল ক্যাপাসিটি সেটা হলেও আমরা ডাবল দিতে পারি। ঠিক তেমনি 30 সিসিকে আমরা যদি 60 সিসি দিই, তাহলেও বেলুন ফাটবে না, বা 5 সিসি ক্যাপাসিটিকে যদি 10 সিসি দিই, এটাও ফাটবে না। সো ক্যাপাসিটি মে বি 3 সিসি, 5 সিসি, 10 সিসি, 30 সিসি, even 70 সিসি। Adult balloon should be inflated with 15 to 20 cc distilled water or sterile water. এটা অ্যাডাল্ট বেলুন, এটা ইনফ্লেট করার জন্য কোনো বইতে বলা আছে যে 10 সিসি or 10 মিলিলিটার ডিস্টিল ওয়াটার, বাট সামটাইমস দেখা যায় এই 10 মিলিলিটার ডিস্টিল ওয়াটারের বেলুনের ক্যাপাসিটি অনেক সময় যারা ডিসওরিয়েন্টেড পেশেন্ট থাকে, বা যে সমস্ত পেশেন্ট আইসিইউ বা সিসি লং টাইম থাকেন, সেক্ষেত্রে বা ভ্যালুয়েবল ক্যাথেটার, তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি 15 to 20 সিসি ডিস্টিল ওয়াটার দিতে। বিকজ অনেক সময় পেশেন্ট রেস্টলেস বা ডিসওরিয়েন্টেড থাকলে উনি টেনে বের করে নিয়ে আসে, তো একদিকে ইউরেথ্রা ইনজুরি করে, আরেকদিকে তার ক্যাথেটারটা বের করে ফেললে সেকেন্ড টাইম ক্যাথেটার করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই সমস্ত ক্ষেত্রে 15 to 20 সিসি ডিস্টিল ওয়াটার দেওয়া অনেক ভালো, এবং একটু এটা এভাবে ক্যাথেটার দিলে পেশেন্টের কোনো ক্ষতি হবে না বা বেলুনও ফাটবে না। উপরন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট থেকে, যে পেশেন্ট টেনে খুলে ফেললো, ইউরেথ্রা ইনজুরি হলো, এ ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা সেভ করতে পারি। আফটার টিউআরপি মে নিড 30 to 70 সিসি ডিস্টিল ওয়াটার, এবং সামটাইমস আমরা আসলে আরো বেশিও দিয়ে থাকি। নাও দ্য ইনস্ট্রুমেন্টস অর ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট বলতে আমরা এমন করা যাবে না যে ও ক্যাথেটার করতে হবে, একটা ক্যাথেটার নিয়ে একটা সিরিঞ্জ দিলাম, একটা গ্লাভস নেওয়া হয়ে গেল, তা না। এটা তোমাদের মনে রাখতে হবে যে ক্যাথেটার করার আগে কি কি জিনিস লাগবে। এই জন্য মনে রাখতে হবে ক্যাথেটার করার আগে তার পুরো সেট নিতে হবে। স্টেরাইল গ্লাভস থাকবে, ড্র্যাপিং শিট থাকবে, কটন বল অর স্টেরাইল গজ থাকবে, ক্লোরহেক্সিডিন অর পভিডন আয়োডিন থাকবে, লুব্রিকেটিং এজেন্ট, স্টেরাইল ক্যাথেটার, 10 সিসি সিরিঞ্জ, স্টেরাইল ওয়াটার, অ্যাডহেসিভ টেপ লাইক মাইক্রোপোর, ফরসেপস, ইউরিনারি ড্রেনেজ ব্যাগ, ইউরিন স্পেসিমেন কন্টেইনার। সো এই টোটাল জিনিসগুলো আমাকে থাকতে হবে। আমি যে আরেকভাবে বলি যে ডিসপোজেবল অ্যাপ্রন, সিঙ্গেল ইউজ ডিসপোজেবল অ্যাপ্রন থাকতে হবে, ক্যাথেটারটা অবশ্যই স্টেরাইল থাকতে হবে, স্টেরাইল ড্রেসিং প্যাক, এবং আগে বললাম যে গ্লাভস, স্টেরাইল গ্লাভস, কিন্তু স্টেরাইল গ্লাভস আমাকে এডিশনাল পেয়ার রাখতে হবে। যে মনে করলাম যে আমি ক্যাথেটার করবো, একজোড়া গ্লাভস হলে হবে, নো, সামটাইমস দেয়ার মে বি এনি ডিফিকাল্টি, তখন আরেকজনকে ওয়াশ নিতে হতে পারে, সেজন্য এডিশনাল গ্লাভসের স্টেরাইল গ্লাভস রাখতে হবে। এবং ওয়ান পেয়ার সিঙ্গেল ইউজ ডিসপোজেবল নন স্টেরাইল গ্লাভস রাখতে হবে, কারণ সেটারও দরকার হতে পারে। হয়তো একজন অ্যাসিস্ট করবে, সে ক্যাথেটার টাচ করবে না, সে স্টেরাইল ফিল্ডে আসবে না, কিন্তু তার হেল্প দরকার হতে পারে উইথ গ্লাভস। অ্যান্ড প্রেসক্রাইবড অ্যানেস্থেটিক জেল বা লুব্রিকেটিং জেল দিতে হতে পারে, ড্রেনেজ ব্যাগ থাকবে, সিরিঞ্জ, আমরা হয়তো ভাবলাম যে সিরিঞ্জ লাগবে একটা হলে চলবে, নো, 10 সিসি সিরিঞ্জ 2টা লাগবে মিনিমাম, সামটাইমস 3টাও লাগতে পারে। এবং আমরা 10 মিলিলিটার স্টেরাইল ওয়াটার ইনজেকশন করার জন্য, তো আমি যেহেতু বললাম যে 15 to 20 সিসি, তাহলে অবশ্যই 15 to 20 সিসি ডিস্টিল ওয়াটার ইনসার্ট করার জন্য, বেলুন ইনফ্লেট করার জন্য রাখতে হবে। এবং একটা ডিসপোজেবল নন স্টেরাইল কিডনি ডিশ,
এটাতে আমরা যা যা ইউজ করবো আইটেমগুলো ফেলে দেওয়ার জন্য প্রথমে কিডনি ট্রেতে, তারপরে আমরা সেটা হয়তো বলের মধ্যে বা বিনের মধ্যে ফেলে দিব। দ্যাট ইজ, আমি একটা কাজ করব, সেই কাজের জন্য আমাকে মনে রাখতে হবে যে আমি স্টেরিলিটি মেনটেন করে আমি একটা ক্যাথেটার করব। একই সাথে আমি যে ইকুইপমেন্টগুলো ইউজ করব সেই ইকুইপমেন্টগুলো ডিসপোজ করার ব্যবস্থাও আমার মধ্যে থাকতে হবে। সেই ম্যানেজমেন্ট দেখেই আমাকে এটা করতে হবে। নাও দ্য ইন্ডিকেশনস অফ ক্যাথেটারাইজেশন। আমরা এখানে গ্রস হেডলাইনে বলতে পারি the 3 indications: one drainage, another one investigations, and another one is therapeutic. So for drainage like acute or chronic retention যদি হয় তাহলে আমাকে তো ক্যাথেটার করে ইউরিন বের করতে হবে, so it is one type of drainage. And prostatic hyperplasia বা benign enlargement of prostate বা benign prostatic hyperplasia তে যদি কোনো কারণে প্রস্রাব ঠিক মতো করতে না পারে, অনেক সময় সেই কারণে আমাকে পুরা রিটেনশন হয় নাই, বাট পেশেন্টের প্রস্রাবে প্রবলেম হচ্ছে, উনি যেটা টলারেট করতে পারছেন না, এক্ষেত্রে আমাদের অনেক সময় প্রোস্টেট ড্রেন করার জন্য, ব্লাডার ড্রেন করার জন্য ক্যাথেটার করতে হতে পারে। হাইপোটোনিক ব্লাডার লাইক নিউরোজেনিক ব্লাডার, দেখা যাচ্ছে যে আমার ইউরেথ্রা বা প্রোস্টেট ব্লাডার নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু ব্লাডারের মাসেল, যে ডেট্রোসাল মাসেল, সে মাসেল ঠিক মতো সে পাম্প করতে পারে না, ডেট্রোসাল আন্ডার অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা বলা হয় হাইপোটোনিক ব্লাডার। সেই ক্ষেত্রে আমাদের ড্রেনেজের জন্য ক্যাথেটার দরকার হতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু লং টার্ম ক্যাথেটার ইউজ করতে হতে পারে। প্রি অ্যান্ড পোস্ট পেলভিক সার্জারি, আমাদের পেলভিক রিজিয়নে যে কোনো সার্জারি, মেবি জেনারেল সার্জারি, মেবি গাইনোকোলজিক্যাল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, এই সার্জারিতে আমাদের অবশ্যই ক্যাথেটার করতে হবে। ইভেন অন্যান্য বড় সার্জারিতেও পেশেন্ট যদি মুভমেন্ট রেস্ট্রিকশন করা হয়, সেক্ষেত্রে ক্যাথেটার করতে হবে। টু এমটি দ্য ব্লাডার ডিউরিং লেবার, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। লেবারের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এই লেবার হবে বা এখন হয়ে যাচ্ছে, অথবা এই সিজার আমরা এখনই তুলবো পেশেন্টটাকে, পেশেন্টের ব্লাডটা কিন্তু ফুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা গেল যে পেশেন্টে ক্যাথেটার করা হচ্ছে না। না করার জন্য অনেক সময় দেখা যায় যে কোনো কারণে পেশেন্টের লেবার অবস্ট্রাক্টেড হয়ে গেল বা দেরি হচ্ছে, অথবা পেশেন্টকে সিজারে তুলতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার এদিকে যেহেতু স্যালাইন চলে, জন্য ডায়ালিসিস হয়, সে কারণে পেশেন্টের ব্লাডার অনেক ডিস্টেন্ডেড হয়ে যায় এবং তার নার্ভ এন্ডিং ইনজুরি হয়ে যেতে পারে এবং নিউরোজেনিক ব্লাডার হয়ে যেতে পারে। সো টু এমটি দ্য ব্লাডার ডিউরিং লেবারের সময় অবশ্যই ক্যাথেটার করতে হবে। অ্যান্ড ফর দ্য ইনভেস্টিগেশন পারপাস, টু অবটেইন অ্যান আনকন্টামিনেটেড ইউরিন, অনেক সময় আমরা বলি যে ইউরিন টেস্ট করার জন্য মিড স্ট্রিম ইউরিন আনকন্টামিনেটেড হয়, সেটা নেওয়ার জন্য, বাট সামটাইমস আমরা এটা ক্যাথেটার করেও নিতে পারি। মেজারমেন্ট অফ ইউরিন আউটপুট, আমাদের অনেক সময় ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হয়, এই চার্ট মেনটেনের জন্য আউটপুট মেজারমেন্টের জন্য এই ক্যাথেটারাইজেশন করা দরকার হয়। ইন ইউরোডাইনামিক ইনভেস্টিগেশনস, যখন ইউরোডাইনামিক টেস্ট করা হয়, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যাদের প্রস্রাবে ডিস্টার্ব থাকে, ঠিকমতো প্রস্রাব হয় না, তার কারণটাকে বোঝার জন্য, তার কারণ কি ব্লাডারে কোনো ডিস্টার্ব আছে নাকি অন্য কোনো কারণ, সে কারণ বোঝার জন্য ইউরোডাইনামিক স্টাডি করা হয়, তখন ক্যাথেটার করতে হয়। অ্যান্ড কন্ট্রাস্ট এক্স ইনভেস্টিগেশন, আমরা অনেক সময় ইউরিনারি ট্র্যাক্টে রেট্রোগ্রেডলি কোনো কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমাদের যাতে ক্যাথেটার করে কন্ট্রাস্ট দিতে হয়। লাইক যদি ভেসিকিউরেটারি রিফ্লাক্স, এটা একটা ডিজিজ, যে ডিজিজ এটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি মেইনলি, সেই ক্ষেত্রে ভেসিকিউরেটারি রিফ্লাক্স আছে কিনা আমরা ব্লাডারের মধ্যে কন্ট্রাস্ট দিই, দিয়ে পেশেন্টকে প্রস্রাব করতে বলি, প্রস্রাব করার সময় আমরা এক্সরে ফিল্ম দিই, তখন দেখা যায় যে যদি রিফ্লাক্স থাকে তাহলে কন্ট্রাস্টে ইউরেটার দিয়ে কিডনিতে চলে যায় বা ইউরেটারের মধ্যে চলে যায়, এটা দেখার জন্য আমরা এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ক্যাথেটার ইউজ করা হয়। থেরাপিউটিক পারপাস লাইক ব্লাডার ইরিগেশন অর ক্লট রিমুভাল, আমরা যদি কোনো কারণে ব্লাডার ইরিগেশন হেমাচুরিয়া হয় কোনো পেশেন্টের, অথবা কোনো অপারেশনের পরে যদি আমাদের হেমাচুরিয়া দেখা দেয়, সেক্ষেত্রে যাতে ক্লোট ফর্মেশন না হয় ব্লাডারে, এই জন্য, বা ক্লোট যদি কিছু ফর্মেশন সেটা রিমুভ করার জন্য, ব্লাডার ওয়াশ দেওয়ার জন্য আমরা ট্রাইচ্যানেল ক্যাথেটার ইউজ করে থাকি। ইন্ট্রাভেসিক্যাল কেমোথেরাপি, ব্লাডারের মধ্যে কিছু কেমোথেরাপি দিতে হতে পারে, স্পেশালি ব্লাডার টিউমার, সেক্ষেত্রে আমরা ক্যাথেটার দিয়ে কেমোথেরাপি ইনস্টলেশন করি। অ্যান্ড দ্য লাস্ট ডিসঅর্ডার অফ ইনট্রাক্টেবল ইনকন্টিনেন্স, অনেক সময় পেশেন্টের এত ইনকন্টিনেন্স হচ্ছে যে উনি বাথরুম থেকে বিছানায় এসে বসে আবার মনে হচ্ছে তার বাথরুমে যেতে হবে, এটা একটা খুবই তার হ্যাজার্ডাস লাইফ এবং খুবই এটা তার কাছে কষ্টদায়ক। এই কষ্টদায়ক অবস্থা থেকে রক্ষা করার জন্য আমরা ইনট্রাক্টেবল ইনকন্টিনেন্স, এক্ষেত্রে আমরা অনেক সময় ক্যাথেটার করে থাকি।
So now the precautions. Precautions: proper counseling and consent, attendant, maintaining privacy or screening, proper exposure and adequate lighting. যে কোনো প্রসিডিউর করার আগে আমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, সেটা আমার প্রিকশন নিতে হবে। তো পেশেন্টকে আগে থেকে বলতে হবে যে আপনার একটা ক্যাথেটার করব, এই ক্যাথেটারটা আপনার চিকিৎসার একটা অংশ, এটা আপনার কোনো ব্যথা দিব না, অবশ্যই আপনি কোনো ব্যথা পেলে আমাকে জানাবেন। এভাবে তাকে যদি আমি কনভিন্স করি আগে থেকে, তাহলে রোগী ক্যাথেটার করার সময় কোনো ধরনের সে ব্যথা পাবে না, সে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে। তখন উনি কনসেন্ট দেওয়ার পরে আমরা এটা করতে পারি। অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, এবং ক্যাথেটার যেহেতু প্রাইভেট অর্গানকে আমি দিয়ে করবো, কাজে অবশ্যই প্রাইভেসি আর স্ক্রিনিং মেনটেন করতে হবে। এবং এটা প্রাইভেট অর্গান হলেও এক্সপোজার, প্রপার এক্সপোজার করে এবং প্রপার এডুকেট লাইটিং অবস্থায় আমাকে এটা করতে হবে। Now the procedure of catheterization with all aseptic precautions. all aseptic precautions করে আমাকে করতে হবে, এটাই মাথায় রাখতে হবে। এই aseptic precautions এর মধ্যে কি কি পড়ে? অবশ্যই সার্জন বা ডক্টর হ্যান্ড ওয়াশ করতে হবে লাইক এনি অপারেশন, এবং ওয়ারিং অফ স্টেরাইল গ্লাভস, সম্ভব হলে স্টেরাইল গাউন পরতে হবে, এবং পেশেন্টের ইন কেস অফ মেল অ্যান্ড ইন কেস অফ ফিমেল তার পেরিনিয়াল এরিয়া অর দ্য সারাউন্ডিং এরিয়া অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিতে হবে ক্লোরহেক্সিডিন দিয়ে, অথবা মানে হেক্সি স্ক্রাব যেটাকে বলা হয়, অথবা পোভিডন আয়োডিন সার্জিক্যাল স্ক্রাব দিয়ে ওয়াশ দিতে হবে, দিয়ে এটা ড্র্যাপিং করতে হবে পেশেন্টকে। সো নাম্বার ওয়ান ইজ, এখানে আমরা যে একটু ইলাবোরেট করে আমরা ছবিতে দেখা যাচ্ছে ক্যাথেটার কিভাবে দেওয়া হচ্ছে। তো এখানে যে এক্সপোজার করতে হবে তার গ্লান্স পেনিসকে, ইন কেস অফ মেল হোল্ড দ্য পেনিস শ্যাফট পারপেন্ডিকুলার উইথ নন ডমিনেন্ট হ্যান্ড। অ্যাকচুয়ালি যদি আমি বুঝাই যে বাম হাত দিয়ে পেনিসকে ভার্টিক্যাল টু বডি ধরতে হবে, বাম হাত দিয়ে ভার্টিক্যাল টু বডি। এখন যদি কেউ লেফট হ্যান্ডেড হয়, তাহলে সে পেশেন্টের লেফট সাইডে দাঁড়ায় ডান হাত দিয়ে ধরবে, কিন্তু আমাদের দেশে এক্সামিনাররা বা আমাদের দেশে পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেমে পেশেন্টের ডান পাশে দাঁড়িয়ে বাম হাত দিয়ে ধরে করতে হয়। এটাই তোমাদের পরীক্ষার সময় বলতে হবে। যদি কেউ লেফট হ্যান্ডেড হয়ে থাকো, তাহলে স্যারকে জিজ্ঞেস করতে হবে পরীক্ষার হলে যে স্যার আমি তো লেফট হ্যান্ডেড, আমি কি ডান পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখাবো নাকি বাম পাশে দাঁড়াবো, এটা জিজ্ঞেস করতে হবে। নাহলে তোমাকে অবশ্যই নর্মাল যে রুলস, যে কোনো পেশেন্ট এক্সামিন করলে তার ডান পাশে দাঁড়াই করতে হবে, সেটাই করতে হবে। এবং এই ক্ষেত্রে নন ডমিনেন্ট হ্যান্ড বলতে বাম হাতকে বোঝানো হচ্ছে। সোয়াব অ্যান্ড ক্লিন দ্য ইউরেথ্রাল মিটাস অ্যান্ড গ্ল্যান্স, অ্যান্ড জেলি দিতে হবে ইউরেথ্রার মধ্যে। এই জেলিটা আমরা দুইভাবে দিতে পারি। একটা হতে পারে যে যিনি ক্যাথেটার করবেন উনি বাম হাত দিয়ে যদি হোল্ড দ্য পেনিস অর অ্যাপার্ট দ্য ভালভা, এবং তার একজন কলিগ অর অ্যাসিস্ট্যান্ট বা নার্স সে জেলিটা ডাইরেক্ট মিটাসে দিতে পারে জ্যাসোলিন জেলি টিউব থেকে। অথবা একটা 10 cc সিরিঞ্জের নজেল খুলে সিরিঞ্জের মধ্যে আমি যদি ক্যাথেটার করে থাকি, আমি নিজেই এর মধ্যে নিলাম, নেওয়ার পর নিয়ে আমি লেফট হ্যান্ড দিয়ে ধরে আমি রাইট হ্যান্ড দিয়ে ইনসার্ট করে দিব, তাহলে এটা অ্যাসেপ্টিক্যালি করা হলো। নাহলে দেখা গেল যে জেলি দিতেও অনেকে স্টেরিটি মেনটেন করতে পারে না। যদি কোনো দেন আমি জেলি দেওয়ার পরে উই হ্যাভ টু ওয়েট ফর 5 to 10 minutes, যাতে এই জেলিটার দুইটা কাজ, একটা লুব্রিকেটিং অ্যাকশন, একটা অ্যানেস্থেটিক অ্যাকশন। আমি তো লুব্রিকেটিং অ্যাকশনটা সাথে সাথে পেয়ে যাব, বাট অ্যানেস্থেটিক অ্যাকশনটা পাওয়ার জন্য অফকোর্স আমাকে 5 to 10 minutes ওয়েট করতে হবে। দেন আমি ক্যাথেটার ইনসার্ট করব, এবং ক্যাথেটার ইনসার্ট করার সময় অবশ্যই পেশেন্ট যদি পেশেন্টকে অন্যমনস্ক রাখার জন্য পেশেন্টের লম্বা লম্বা শ্বাস নিতে বলতে হবে, তাহলে পেশেন্ট অন্যমনস্ক থাকবে বা ব্যথাটা পাবে না। আর পেশেন্টটা হয়তো প্রোস্টেটের কাছে যে স্ফিংটার থাকে বা মেল ইউরেথ্রা স্পেশালি, এটা একটা স্পাইরাল শেপ, ডাবল কার্ভেচার থাকে। সো এই কার্ভেচারের মধ্যে পেশেন্টের যদি মানে বাধা পায় ক্যাথেটার, সেক্ষেত্রে উনি পেইন ফিল করতে পারে, তখন একটু ওয়েট করতে হবে। দেন এটা আবার ক্যাথেটার আমরা পেশেন্টকে একটু রিল্যাক্স করতে হবে, তাকে কাউন্সিল করতে হবে যে উনি যেন কোনো কিছু না করে, দ্যাট ইজ উনি পেরিনিয়াল রিজনে কোনো প্রেশার না দেয়, তাহলে এটা ইউরেথ্রা লুমেনকে আরো অক্লুড করে দিবে, স্ফিংটার আরো টাইট হয়ে যাবে। সো আমরা এভাবে একটু ওয়েট করে তারপরে আবার আমরা পেশেন্ট রিল্যাক্স করার পর আরো দিতে পারি। আর এনলার্জ প্রোস্টেটের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু রিল্যাক্স করে বা ক্যাথেটারটা অনেক সময় একটু টুইস্টিং করে নিব, টুইস্টিং করে নিয়ে ক্যাথেটারটা ঘুরে নিলে আবার সে নর্মালি যেতে পারে। নেভার ইনফ্লেট দ্য বেলুন
until urine has been visualized and is draining. ইউরিন যদি ইউরিন চ্যানেলে আমি ক্যাথেটার ফুল লেন্থ ইনসার্ট করব এবং ইউরিন চ্যানেলে ইউরিন যদি না দেখি তাহলে এটা আমরা কখনোই বেলুনকে ইনফ্লেট করব না। এবং অবশ্যই ক্যাথেটার করার পর যদি আনসার্কামসাইজড হয় সেক্ষেত্রে ফোর স্কিনটা রিট্রাক্টেড স্কিনটা আবার আগের মতো পজিশনে এনে দিতে হবে, নাহলে ফাইমোসিস ডেভেলপ করতে পারে। সো প্রসিডিউর অফ মেল ক্যাথেটারাইজেশন অ্যাগেইন, এখানে ছবিটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল টু দ্য বডি থাকবে, হোল্ড করতে হবে লেফট হ্যান্ড দিয়ে এবং ক্যাথেটার আইদার রাইট হ্যান্ড অর আর্টারি ফরসিপ দিয়ে এটা ইনসার্ট করা যেতে পারে। এখানে একটা নোট, নেভার ফোর্স দ্য ক্যাথেটার টু অ্যাডভান্স, ডিসকন্টিনিউ দ্য প্রসিডিউর ইফ দ্য ক্যাথেটার উইল নট অ্যাডভান্স or the patient has unusual discomfort. Get assistance from the charge nurse or physician. যদি এটা না হয় তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট ডাকো, তোমার কলিগকে অথবা তোমার কোনো নার্সকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে তোমাকে আবার প্রসিডিউর করো অথবা সিনিয়র কলিগকে কল দিতে হবে। সো প্রসিডিউর অ্যাগেইন আমি আরেকটু ভালো করে বলি যে ইনসার্ট দ্য হোল লেন্থ অফ ক্যাথেটার, তার ক্যাথেটারের হোল লেন্থ ইনসার্ট করতে হবে এবং অবজার্ভ করতে হবে whether urine is coming through the urine channel or not. ইফ ইউরিন নট কামস তখন নাম্বার ওয়ান প্রেস করবো সুপ্রাপিউবিক রিজিয়নে, কারণ জেলি যেটা আমি ইনসার্ট করছি এই জেলি দিয়ে ক্যাথেটার আই ব্লক হয়ে যেতে পারে। তো জেলি দিয়ে ক্যাথেটার ব্লকটা যদি আমি সুপ্রাপিউবিক রিজিয়নে প্রেস করি তাহলে এই প্রেসারে জেলির ব্লকটা ছুটে যাবে, সেক্ষেত্রে ইউরিন চ্যানেলে ইউরিন আসতে পারে। তারপর যদি না আসে তাহলে নেগেটিভ সাকশন 10 সিরিঞ্জ নেগেটিভ সাকশন দিব। যদি এই সাকশন দিয়েও ওই জেলির যদি থাকে আইতে জেলি ব্লক ছুটে যাবে এবং ইউরিন চলে আসবে। যদি এরপরও না আসে তাহলে এমন হতে পারে যে আইদার ক্যাথেটার যায়নি অথবা ক্যাথেটার ব্লাডারের মধ্যে এমটি, বাট আই শুড হ্যাভ টু কনফার্ম। দেন আমি পুশ করবো 10 সিসি সিরিঞ্জ দিয়ে, 10 সিসি ডিসলোডার পুশ করবো, আবার পুল করব। যদি যায় এবং আসে তাহলে বুঝতে হবে যে এটা ব্লাডারে গেছে। তো এভাবে যদি যায় কিন্তু না আসে তখন আমাকে অন্তত কনফার্ম হওয়ার জন্য 50 সিসি পর্যন্ত ডিস্টিল দিতে হবে। দেওয়ার পরও যদি শুধু যায় কিন্তু না আসে তাহলে বেলুন ইনফ্লেট করা যাবে না। ইউরিন চ্যানেল দিয়ে ইউরিন আসা পরই শুধু কনফার্ম হতে হবে যে ইয়েস আমার ক্যাথেটারের বেলুন ব্লাডারে পৌঁছে গেছে এবং এখন আমি ইনফ্লেট করতে পারি। কিন্তু আমি যদি পুশ করি নর্মাল ডিস্টিল ওয়াটার এবং পুল করি, যদি নেগেটিভ সাকশনের সময় না আসে তাহলে এটা করা যাবে না। If yet not comes, then withdraw the catheter and recatheterization or call your senior colleague. তার মানে যে যদি এরপর না আসে আমি 50 সিসি পর্যন্ত ডিস্টিল ওয়াটার অর নর্মাল স্যালাইন আমি ইউরিন চ্যানেলে দিলাম, দিয়ে নেগেটিভ সাকশন দিকটা আসতে যায় কিন্তু আসে না, তাহলেও ক্যাথেটার বেলুন ফোলানো যাবে না। আমি উইথড্র করে আবার করতে হবে অথবা আমার সিনিয়র কলিগকে কল দিতে হবে। নাও here you are seeing the anchor the catheter tube to the lateral abdomen with tape without tension or the tubing. এখানে ক্যাথেটার বিভিন্নভাবে ফিক্স করা যায়। কোনো বইতে বলে বা কোনো সার্জন আর ইউরোলজিস্ট বা এটা পছন্দ করে যে ক্যাথেটারটা অ্যাবডোমেনের মধ্যে ফিক্স করতে হবে। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে অ্যাবডোমেনের মধ্যে মাইক্রোবোর্ড দিয়ে ফিক্স করছে এবং দিস ইজ দ্য ফোরিক ক্যাথেটার অ্যান্ড দ্য ইউরিন চ্যানেল এখানে লাগানো আছে, এটা সাইড দিয়ে গেছে। আবার কেউ এটা থাইতে ফিক্স করাটা পছন্দ করেন। প্লেস দ্য ড্রেনেজ ব্যাগ বিলো দ্য লেভেল অফ দ্য ব্লাডার, এবং ড্রেনেজ ব্যাগটা অবশ্যই ব্লাডারে যে লেভেল সেই লেভেল থেকে বিলোতে থাকবে। ইভালুয়েট দ্য ক্যাথেটার ফাংশন অ্যান্ড অ্যামাউন্ট, কালার, অর্ডার অ্যান্ড কোয়ালিটি অফ ইউরিন। অবশ্যই এটা খেয়াল করতে হবে যে ইউরিনটা কালার কি, কতটুকু ইউরিন বের আসলে এবং এটা ফাউল স্মেলিং কিনা সব দেখতে হবে। এবং আফটার ক্যাথেটারাইজেশন গ্লাভস রিমুভ করতে হবে, ডিসপোজ করতে হবে ইকুইপমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, দেন হ্যান্ড ওয়াশ করতে হবে। এবং অবশ্যই এটা ডকুমেন্ট করতে হবে যে ইয়েস এটা ক্যাথেটার করা হয়েছে, ক্যাথেটার সাইজ কতটুকু ইউরিন, কতটুকু ওয়াটার বেলুন চ্যানেলে দেওয়া হয়েছে, পেশেন্ট রেসপন্সটা কেমন ছিল প্রসিডিউর করার সময়, এবং ইউরিনটার কালার, অর্ডার, অ্যামাউন্ট এবং কোয়ালিটি এটা বুঝতে হবে, এটা নোট করে রাখতে হবে। হিয়ার উই আর সিইং দ্যাট ইজ পেশেন্ট বেড, ক্যাথেটারটা থাইতে ফিক্স করা হয়েছে এবং ইউরিন ব্যাগটা বেড সাইড এখানে ফিক্স করা থাকবে। ফিমেল ক্যাথেটারাইজেশনের পজিশন এরকম থাকবে এবং ফিমেল ক্যাথেটার পজিশন এখানে ডিটেলস বলা আছে। এবং এটা অ্যাকচুয়ালি এরকম থাকে যে বেলুন, ক্যাথেটার বেলুন এভাবে থাকে ইউরেথ্রা দিয়ে এবং এটা বেড সাইড এরকম থাকবে। নাও দ্য কন্ট্রাইন্ডিকেশনস,
আমরা জানি যে ক্যাথেটার আমরা কখন করব, ইন্ডিকেশনস, আমরা ক্যাথেটার প্রসিডিউর জানি না। কোনটা ইন্ডিকেশন সবসময় যে করবে এমন না, কিছু কিছু জায়গা আছে যখন ক্যাথেটার করাটা যাবে না, এটা পেশেন্ট জন্য ক্ষতিকর। হিস্ট্রি অফ ট্রমাটিক ইঞ্জুরি টু লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট অর ইউরেথ্রা, লাইক ফল অন এ স্ট্রাইট অর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। যদি কোনো ট্রমাটিক ইঞ্জুরি হয় লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে অর ইউরেথ্রাতে, এটা ফল অন এ স্ট্রাইট বলতে বোঝায় যে একটা হার্ড অবজেক্টের উপর যদি কারো পেরিনিয়াম আঘাত পায়, দ্যাট ইজ একদিকে হার্ড অবজেক্ট লাইক গাছের ডাল বা বাইসাইকেলের হ্যান্ডেল অর ম্যানহোলের ঢাকনা বা কমোডের একটা পাশ, এই ধরনের যে হার্ড অবজেক্ট বা নৌকার একটা দ্বার, এই হার্ড অবজেক্ট আর উপরে থাকে পিউবিক বোন, মাঝখানে হলো একটা সফট লুমেন ইউরেথ্রা। তো দুই দিকে দুই হার্ড অবজেক্ট, একটা বডিতে আসেই পিউবিক বোন, আর যদি কোনো একটা হার্ড অবজেক্টের মধ্যে পড়ে যায় তাহলে ইউরেথ্রা স্যান্ডউইচ হয়ে যায়, স্যান্ডউইচ হয়ে গিয়ে ইউরেথ্রা রাপচার হয়ে যেতে পারে, এটাকে বলা হয় ফল অন এ স্ট্রাইট। অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি হয়, পেলভিক ফ্র্যাকচার হতে পারে, বা পেলভিক ফ্র্যাকচার ছাড়াও এরকম ইনজুরিতে দেখা যায় যে পেশেন্টের উনি ইউরেথ্রা ইনজুরি হয় এবং প্রস্রাব করতে পারে না, এবং প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসে বা এক্সটার্নাল ইউরেথ্রামিটাসে ব্লাড দেখা যায়, ব্লাড সিন ইন দ্য এক্সটার্নাল ইউরেথ্রামিটাস অর একুট ডিটেনশন আফটার দ্য ইউরেথ্রাল ট্রমা। এ সমস্ত ক্ষেত্রে কখনোই ক্যাথেটার করা যাবে না। আর যদি পেশেন্টের ইউটিআই বা সিস্টাইটিস থাকে, দেখা গেল যে এটা কমনলি ভুল করা হয়, যে পেশেন্টের ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং বার্নিং আছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাব করার সময় তার জ্বালা পোড়া আছে, এটা কিন্তু আসলেই ইউরিনারি ইনফেকশন ওর সিস্টাইটিসের কারণে। এই সময় কন্ট্রাইন্ডিকেশনস অফ ক্যাথেটারাইজেশন। কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তাররা বা তোমরা তোমাদের যারা সিনিয়র আছে ইন্টার্নের সময় বা পাশ করে গেছে ভালো মতো এটা বোঝে নাই, তারা দেখা গেল যে এই পেশেন্টটাকে ক্যাথেরা করে দেয়, কাজে এটা ক্যাথেরা করা যাবে না, এটা কন্ট্রাইন্ডিকেশন। নাও দ্য কমপ্লিকেশনস, যে কোনো কিছু করলে আসলে তার একটা কমপ্লিকেশনস থাকে, ঠিক তেমনি ক্যাথেটারও। ক্যাথেটার থাকলে একটা ফরেন পার্টিকেল, এই ফরেন পার্টিকেল থাকলে ইনফেকশনস হতে পারে ইউরিনে, ইউরেথ্রাইটিস হতে পারে, সিস্টাইটিস হতে পারে, পাইলোনেফ্রাইটিস মানে হলো যে কিডনিতে ইনফেকশন, সিস্টাইটিস মানে ব্লাডারে ইনফেকশন, ইউরেথ্রাইটিস মানে ইউরেথ্রাতে, এবং ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়া হতে পারে। প্যারাফাইমোসিস ইজ কজড বাই ফেইলিওর টু রিডিউস দ্য ফোরস্কিন আফটার ক্যাথেটারাইজেশন। তাহলে ক্যাথেরা করার পরে যদি আমরা আনসারকামসাইজড পার্সনের যদি ফোরস্কিনটা আমরা আবার আগের জায়গায় নিয়ে না আসি, তাহলে প্যারাফাইমোসিস ডেভেলপ করতে পারে, এটা এমার্জেন্সি হয়ে যায়। অ্যান্ড সামটাইমস ক্যাথেরা করতে গিয়ে দেখা গেল যে ফলস প্যাসেজ হতে পারে, এবং আর এটা লং টাইম যাতে যে ইউরেথ্রাল স্ট্রাকচারও ডেভেলপ করতে পারে, ইউরেথ্রাল পারফোরেশন হতে পারে, ব্লিডিং হতে পারে। অ্যান্ড দ্য টার্ম ইজ পেরিক্যাথেটার লিকেজ। পেরিক্যাথেটার লিকেজ, when urine passes around the catheter, which may be due to blockade of catheter, due to debris, clot, kinking of catheter or urine bag tube. তো দেখা যায় পেরিক্যাথেটার লিকেজ হওয়ার জন্য অনেকে মনে করে যে পেরিক্যাথেটার লিকেজ হয়তোবা তার তার ইউরিনের ক্যাথেটারের যে সাইজ, যে ফ্রেমস, এটা হয়তো চিকন হয়ে গেছে ইউরেথ্রাল লুমেনের চেয়ে, তাই আমরা এটা চেঞ্জ করে আর একটা বড় সাইজ দেব, আসলে তা না। পেরিক্যাথেটার লিকেজ অনেক কারণে ঘটতে পারে, লাইক একটা ব্লাডারের মধ্যে আগে থেকে ইনফেকশনের কারণে ডেব্রিস আছে, অথবা তার একটু হেমাচিরে ক্লোট আছে, সেই ক্লোট দিয়ে ক্যাথেটার আই ব্লক হয়ে গেছে বা ডেব্রিস দিয়ে আই ব্লক হয়ে গেছে, তখন ব্লাডার ড্রেন করতে পারতেছে না, সেই ক্ষেত্রে দেখা গেল যে ক্যাথেটারের সাইড দিয়ে, কারণ তখন তার স্ফিংটার ওপেন হয়ে আছে, ক্যাথেটারের সাইড দিয়ে তার ইউরিন চলে আসতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে বড় কিছু এমন না, তাকে ব্লাডার ওয়াশ দিতে হবে, দিয়ে ক্লোট বা ডেব্রিসটাকে রিমুভ করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় ক্যাথেটার কিঙ্কিং হয়ে বন্ধ হয়ে যেতে পারে, অথবা ইউরিন ব্যাগের যে টিউব সেটাও কিঙ্কিং হয়ে বন্ধ হতে পারে। সে সমস্ত ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে কোনো জায়গায় এটা কিঙ্কিং হয়ে আছে কিনা বা কোনো ভাঁজ পড়ে গেছে কিনা, সেটা টিউব ক্লিন পাথওয়েটা ক্লিয়ার রাখতে হবে। এছাড়াও কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, লাইক পেশেন্টের আগে থেকে ইনফেকশন আছে, অথবা ক্যাথেটার করার জন্য তার সিস্টাইটিস ডেভেলপ করে গেছে, সেক্ষেত্রে দেখা যায় যে ডেট্রোসাম মাসেল ওভার অ্যাক্টিভ হয়ে যায় সিস্টাইটিসের কারণে। এই জন্য একটু ইউরিন তার ইউরেটার থেকে যখনই ব্লাডারে চলে আসে তখনই ডেট্রোসাম মাসেল কন্ট্যাক্ট করে, তাতে দেখা গেল ক্যাথেটার দিয়ে কিছু আসে
আবার কিছু দেখা গেল পেরিক্যাথেটার লিকেজ হয়ে আসে, সেক্ষেত্রে তার অ্যানাদার ট্রিটমেন্ট লাগবে। লং টার্ম ইনডুয়েলিং ক্যাথেটার্স, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক দিন ক্যাথেটার রাখতে হয়, সামটাইমস বছরের পর বছর রাখতে হয়। তো এই লং টাইম ক্যাথেটার রাখার জন্য কাদেরকে দিব আমরা? পেশেন্ট হু ডেভেলপ রিটেনশন বাট আর কনসিডার্ড আনফিট ফর সার্জারি। তার রিটেনশন হয়েছে কোনো কারণে যেটা সার্জিক্যাল কজ, আমাকে হয়তো অপারেশন করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এই রিটেনশন হচ্ছে, কিন্তু আমাদের সার্জারি করা যাচ্ছে না, তখন তাকে লং টাইম ক্যাথেটার করে রাখতে হবে, কনসিডার্ড আনফিট ফর সার্জারি। তাহলে এই পেশেন্টকে আমরা লং টাইম ক্যাথেটার দিতে পারি। সেক্ষেত্রে সিলিকন ক্যাথেটার, অল সিলিকন ক্যাথেটার আমরা 3 মাস পর পর চেঞ্জ করি, আর নর্মাল যে ফলি ক্যাথেটার সেটা 3 সপ্তাহ পর পর চেঞ্জ করতে, নাহলে ইনফেকশন হয়ে যায়। অ্যান্ড দ্য পেশেন্ট হু রিফিউজ দ্য অফার অফ সার্জারি, অনেক পেশেন্ট আছে তারা সার্জারিকে ভয় পায়, তারা বলে যে না আমি সার্জারি করবো না, আমি ক্যাথেটার নিয়ে থাকবো। অ্যান্ড হুজ রিটেনশন পারসিস্ট ডিসপাইট সার্জারি। আবার অনেক ক্ষেত্রে আছে যে তার একটা অপারেশন করা হয়ে গেছে, বাট তার এই অপারেশন করার পরও তার রিটেনশন পারসিস্ট করতেছে। এটা হতে পারে, অনেক কন্ডিশন আছে এরকম, যদিও দো ইট ইজ রেয়ার। তো এই সমস্ত ক্ষেত্রে লং টাইম ইনডিউলিং ক্যাথেটার রাখতে হতে পারে। সো থ্যাংক ইউ ফর লিসেনিং। অ্যান্ড আজকে আমার লাস্ট ক্লাস হয়ে গেল। আমি আশা করব যে তোমরা এতেই তোমাদের 70 to 80% কাভারেজ করবে, এবং এরপরও যদি তোমাদের কিছু দরকার হয়, এরপরও যদি তোমাদের কোনো টপিকস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা আমাকে জানালে আমি সেটা পরবর্তীতে ক্লাস নিতে পারবো।